থেকে 14 সেপ্টেম্বরের 7 থেকে 14-এর মধ্যে পরীক্ষা হবে। দেখো এবার দেখো এখানে লাইভ হিস্ট্রি পড়তে হবে, আমাদেরকে প্যাথোজেনেসিটি পড়তে হবে, ক্লিনিক্যাল ফিচার্স কার কার পড়তে হবে। দেখো এখানে অ্যান্টামোeba হিস্টোলাইটিকা, অ্যাসকারিস, ফেসিওলা হেপাটিকা এবং প্লাজমোডিয়াম ভাইভাক্স। ঠিক আছে। আচ্ছা, তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে ইমিউন সিস্টেমে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট সম্বন্ধে জানতে হবে এবং অ্যান্টিবডি প্রোডাকশন ইন প্যারাসাইটিক ইনফেকশন। ঠিক আছে, প্যারাসাইটিক ইনফেকশন হলে অ্যান্টিবডি কীভাবে প্রোডাকশন হয় সেই সম্বন্ধে পড়তে হবে। আর 3 নম্বরে দেখতে পাচ্ছ যে হিস্টোলজি হিসাবে রয়েছে থাইরয়েড এবং এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের হরমোনাল ফাংশন কীভাবে কাজ করে তার হিস্টোলজিটা আমরা পড়ব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকে সিলেবাস। এটা তোমরা দেখতেই পাচ্ছ যে SLST 9-10-এর সিলেবাস। ওকে, এবং আজকে দুটোই পড়িয়ে দেবো। ঠিক আছে, আজকে দুটোই পড়ানো হয়ে যাবে। আজকে 11-12-এ যেটা রয়েছে এটাও দেখতে পাচ্ছ যে প্যারাসাইটোলজি এবং ইমিউনোলজি, এটা 11-12-এর সিলেবাস। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাজমোডিয়াম ভাইভাক্স এবং উচ্চেরিয়া ব্যাংকপটি এই দুটো প্যাথোজেন বা এই দুটো পরজীবীর লাইফ সাইকেল, প্যাথোজেনিসিটি, ক্লিনিক্যাল ফিচার্স এবং কন্ট্রোল করতে হবে। আচ্ছা, সেই সাথে দেখতে পাচ্ছ যে এখানে মস্কিউটো ভেক্টর ফর ডিজিজ ট্রান্সমিশন, কীভাবে মস্কিউটো দেখো ডিজিজ ট্রান্সমিশন করছে সেই সম্বন্ধে পড়তে হবে। আচ্ছা, এবার দেখো ক্লাসিফিকেশন অন ইমিউনোগ্লোবিউলিনের ক্লাসিফিকেশন, তারপর অ্যাকুয়ার্ড এবং ইনার্ট ইমিউন সিস্টেম, লিম্ফোসাইট এবং মাইলেটেড সেলস ইন দ্য ইমিউন সিস্টেম, আর টি এবং বি সেল এবং ম্যাক্রোফাজ। ঠিক আছে, এইগুলো সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, চলো তো আমরা আগে যেভাবে প্রত্যেক দিনের ক্লাসে আমরা SLST 9-10 পড়ি সেভাবেই পড়বো এবং নিচে যে MCQ রয়েছে সেই MCQগুলোও আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, তারপর আমরা SLST 11-12-এ আমরা প্রবেশ করবো। চলো তো প্রথমে আমরা লাইভ হিস্ট্রি দেখবো কার, একদম। তো লাইভ হিস্ট্রি দেখতে পাচ্ছ যে অ্যান্টামোeba হিস্টোলাইটিকা। ঠিক আছে, অ্যান্টামোeba হিস্টোলাইটিকা তোমরা সবাই জানো যে এটা এক ধরনের প্রোটোজোয়া। ঠিক আছে, এককোষী প্রোটোজোয়া, তাই না? অ্যান্টামোeba হিস্টোলাইটিকা এককোষী প্রোটোজোয়া। তো এটা পরজীবী হিসাবে কাজ করে এবং মানুষের যে ইন্টেস্টাইন রয়েছে তো সেখানে এরা বসবাস করে। ঠিক আছে। আচ্ছা, বাকিদের কি সাউন্ড সত্যি কম? আলপনা সাধু খান শুধু বলে আছে সাউন্ড কম। আমি তো যেভাবে ক্লাস নিচ্ছি সেভাবেই নিচ্ছি, প্রতিদিন যেভাবে ক্লাস নেওয়া হচ্ছে সেইভাবেই নিচ্ছি। তুমি একটু তোমার ডিভাইসটার সাউন্ডটাকে ইনক্রিজ করাও, প্রয়োজন পড়লে তুমি হেডফোন ইউজ করো, প্রয়োজন পড়লে তুমি লেফট করে আবার জয়েন করো। ঠিক আছে, এই তো বাকিরা দেখো ঠিকঠাক বলছে, বাকিরা ঠিকঠাক বলছে। চলো দেখো, এবার দেখো তাহলে এখানে দেখতেই পেলে তোমরা যে অ্যান্টামোeba হিস্টোলাইটিকা এটা এককোষী প্রোটোজোয়া, এটা মানুষের অন্ত্রে এরা পরজীবী হিসাবে বাস করে এবং মানুষের যে ডিজিজ তৈরি করে এরা তাদেরকে আমরা অ্যামিবয়েড ডিসেন্ট্রি বলি। ঠিক আছে, মানে এরা আমাশয় রোগ সৃষ্টি করে, তাই না? আমাশয় রোগ সৃষ্টি। এখানে ইন্টিগ্রেটেড হচ্ছে কি তোমার এখানে ক্যামেরা রয়েছে। ঠিক আছে, ইন্টিগ্রেটেড ক্যামেরা। তো সেক্ষেত্রে ওটা অন থাকতো, আজকে ক্লাসে দেখছি অন নেই। তো সেই জন্য হচ্ছে কি আমি জিজ্ঞাসা করলাম, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি ক্যামেরার পাশে আরেকটা হচ্ছে কি তোমার মানে লাইট ইন্ডিকেটিং একটা পোর্শন থাকে। তো সেখান থেকে হচ্ছে কি আমি দেখেছি যে একটা লাইট জ্বলতো, আজকে অন নেই আর কি। তো সেই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, আর কিছু কারণ, অন্য কিছু কারণ নয়। ঠিক আছে, চলো এবার দেখো তাহলে ফেসিওলা হেপাটিকার যে লাইফ সাইকেল। তো ফেসিওলা হেপাটিকা লাইফ সাইকেল, তো সেক্ষেত্রে দেখো ফেসিওলা হেপাটিকার ক্ষেত্রে আমরা যদি প্যাথোজেনেসিটি বলি দেখি, ঠিক আছে, তাহলে এরা বেসিক্যালি দেখো বলছে দুটি ধাপে ডিজিজ তৈরি করে, একটা অ্যাকিউট আর একটা তোমার হচ্ছে ক্রনিক। তো যেটা অ্যাকিউট বলছে দেখো, অ্যাকিউটের ক্ষেত্রে বলছে ইমেচিও লার্ভা, যেটা আমাদের লিভারে ঢুকে তারপর হচ্ছে লিভারের টিস্যুকে ক্ষতি করে, সেখান থেকে দেখো ইনফ্লামেশন হতে পারে, নেক্রোসিস হতে পারে, হেমারেজ হতে পারে। আর ক্রনিক কন্ডিশনে কি বলছে যে বাইল বলছে অ্যাডাল্ট ওয়ার্ম যখন হচ্ছে পিত্তনালীতে জমা থাকে সেই সময় বলছে মিউকাস এবং এক্সক্রেটারি পদার্থগুলোকে নিঃসরণ করে পিত্তনালীতে একটা অবরোধ তৈরি করে দেয়। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি বাইল ডাক্ট অবস্ট্রাকশন বা গোল ব্লাডার ডিসঅর্ডার আমরা বলতে পারি। কি বলা বুঝতে পারলে? অনেক সময় অনেকে মনে করে এটাকে যে বাইল ডাক্ট পিত্তপাথর, মানে পিত্তপাথর হয়ে গেছে, কিন্তু পিত্তপাথর নয়। এটা দেখতে পাচ্ছ যে এই মানে ফেসিওলা হেপাটিকা যদি আক্রমণ করে তার জন্য হচ্ছে কি তোমার বাইল ডাক্টের কিন্তু একটা অবস্ট্রাকল তৈরি করেছে। ঠিক আছে, যদি প্রপার ডায়াগনোসিস না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল চিকিৎসা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো এই জন্য ক্রিটিক্যালি ডায়াগনোসিস করে তারপরে কিন্তু সবসময় চিকিৎসা করতে হয় আর কি। ঠিক আছে, তা না হলে হচ্ছে ভুলভাল চিকিৎসা করলে ক্ষতি হয়ে যাবে, তাই না? তো এখন হচ্ছে কি তোমরা জানো যে ডায়াগনোসিস সিস্টেম যদি ঠিক না হয় তাহলে তোমাকে সার্জারি করে নিয়ে শুধু হচ্ছে তোমার কাছ থেকে টাকা নিয়ে নেবে। তো আগে হচ্ছে কি ভালো করে ডায়াগনোসিস করে তারপরে হচ্ছে কনফার্ম হওয়ার পরে সার্জারি করতে হবে, তাই না? চলো এবার দেখো, এবার ক্লিনিক্যাল ফিচার্স বলছে দেখো অ্যাকিউট ফেজে ফিভার হবে, তারপর হচ্ছে পেট ব্যথা হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ যে
লিভার এনলার্জ হতে পারে, বা তোমার দেখতে পাচ্ছ যে ইওসিনোফিল বৃদ্ধি হতে পারে। আর ক্রনিক ফেজে আমরা কি দেখতে পাবো না, ডান দিকের পেটটা ব্যথা হবে, জ্বর, ক্লান্তি, ওজন হ্রাস, জন্ডিস হতে পারে। ঠিক আছে, এই ডিজিজগুলো আমরা দেখতে পাবো। আর ডায়াগনোসিস করার জন্য সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে কি তোমার স্টুল টেস্ট করা যেতে পারে, বা সেরোলজিক্যাল যে টেস্টগুলোর কথা বলছিলাম সেগুলো করা যেতে পারে, হ্যাঁ, ইমেজিং করা যেতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, চলো এবারে চিকিৎসা দেখো। চিকিৎসার জন্য কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে। ঠিক আছে, যেমন ট্রাইক্লাবেন্ডাজোল, ঠিক আছে, এটা খাওয়া যেতে পারে, বা বিথিওনল নামে একটা অ্যান্টিবায়োটিক রয়েছে। আর জটিলতা থাকলে তাহলে সার্জিক্যাল ড্রেনেজ করতে হবে। ঠিক আছে, যদি জটিলতা চলে আসে, অবস্টাকল চলে আসে, তাহলে এই যে বললাম সার্জিক্যাল ড্রেনেজ করার প্রয়োজন রয়েছে। প্রিভেনশন করাতে গেলে কাঁচা জলজ উদ্ভিদগুলোকে আমরা সরাসরি খাওয়া যাবে না, সেগুলোকে ভালো করে জলে ধুয়ে সেদ্ধ করে প্রপারভাবে কুক করে তারপরে খেতে হবে। দূষিত জলকে অ্যাভয়েড করতে হবে। গবাদি পশুর মল নির্গমন নিষ্কাশনে সতর্কতা থাকতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট হিসাবে শামুকদেরকে দমন করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার হচ্ছে কি আমাদের সবচেয়ে চর্চিত, সবচেয়ে আলোচিত, সবচেয়ে ভাইটাল যে জিনিস তোমরা বহুবারই পড়েছো, যেটা রয়েছে সেটা যাবে হচ্ছে কি তোমার ওয়ানের সাথে। আর যেটা তোমার হচ্ছে কি ফেসিওলা, এটা যাবে কার সাথে না, তোমার হচ্ছে কি একদম ফেসিওলা যাবে হচ্ছে কি তোমার এই যে সার্কারিয়া, আর প্লাজমোডিয়া হচ্ছে স্পোরোজয়েড, অপশন এ। ভালো করে পড়বে। আমি এই দুটো এই কারণে রিপিট করে দিলাম, কারণ তোমরা জানো যে এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ঠিক আছে, ইনফেক্টিভ স্টেজ থেকে প্রশ্ন আসে, বুঝতে পারলে? এই যে ইনফেক্টিভ হচ্ছে কি ফর্মস রয়েছে, এখান থেকে প্রশ্ন আসে। প্র্যাকটিস করেছো তোমরা? প্র্যাকটিস করেছো তো? পড়াশোনা হচ্ছে তো, নাকি আমি জিজ্ঞাসা করছি শুধু তোমরা হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ? সবাই পড়াশোনা করছো তো ঘরে? ঘরে পড়াশোনা হচ্ছে তো, নাকি প্রতিদিন 9:30টার সময় শুধু ক্লাস করা হয়? প্রতিদিন 9:30টার সময় শুধু কি ক্লাস করা হয়, না পড়াশোনা হচ্ছে? টাইম কম পাচ্ছ কেন তিথি? তুমি কি করো? তুমি কি কোথায় জব করো যে তুমি টাইম পাচ্ছ না? তুমি কি কোথাও চাকরি করছো যে টাইম পাচ্ছ না বাবা? রত্না বলছে অফিস কাজে চাপ। তিথি মলিকুলার বায়োলজিস্ট। তুমি যদি মলিকুলার বায়োলজিস্ট থাকো তাহলে তুমি আর এসএসসি দেবে কেন বাবা? তো ভালো তাহলে স্যালারি পাও। মলিকুলার বায়োলজিস্ট মানে তুমি তো ভালোই স্যালারি পাও এবং খুব সম্মানজনক চাকরি। তুমি এখানে আসবে কেন? রত্না বলছে আমি পুলিশে জব করি। এখন পুলিশ আর হচ্ছে কি তোমার শিক্ষক, দেখতেই পাচ্ছ কেমন মানে অ্যান্টাগনিস্টিক আর কি, ইনসুলিন আর গ্লুকাগনের মতন, তাই না? ইনসুলিন আর গ্লুকাগনের মতন হয়ে গেছে। যাই হোক, টাইম বার করে পড়তে হবে, তাই না? টাইম বার করে পড়তে হবে। আমি জানি তোমরা এই যে অদিতি বলছে প্রাইভেট স্কুলে পড়ায়, আমি জানি সবাই হচ্ছে কিছু না কিছু কাজে যুক্ত আছো, কিন্তু তার মাঝখানেও তো পড়ে নিতে হবে না। সিলেবাস কমপ্লিট প্রায়, আবার রিভিশন অনলি। এবার রিভিশন অনলি। আচ্ছা, সুস্মিতা ঘোষ বলছে আমি বেকার। অর্ক বলছে সে বেকার। বেকার ভাই বাবু, বেকার এরকম বলে তো কিছু হবে না, তাই না? সাকার হতে হবে, বেকার থেকে সাকার হতে হবে। তিথি বলছে দেখো ডিউটি গিয়ে ফাঁকি দিয়েছে, দেখো সে ডিউটি করতে গিয়ে সে ফাঁকি দিয়ে পড়ে নিচ্ছে, দেখো। ঠিক আছে, তাহলে যারা হচ্ছে কি দেখো সে ডিউটিতে গিয়ে পড়াশোনা করছে, আর তোমরা হচ্ছে বাড়িতে থেকে পড়াশোনা করছো না। কি ইনস্টিটিউট চালাও বাবা? আরব কি ইনস্টিটিউট চালাও তুমি? আরব বলছে একটা ইনস্টিটিউট চালায়, প্যারামেডিক্যাল ইনস্টিটিউট চালায়। তোমার তো বিশাল টাকা। প্যারামেডিক্যাল ইনস্টিটিউট চালাও মানে তোমার তো অনেক টাকা। তোমার আর কি হবে? তুমি লোককে চাকরি দেবে কোথায়? তুমি নিজে চাকরি করবে? হ্যাঁ। সমরেশ বলছে আমি তো স্যার প্রচুর টিউশন পড়াই। কি করবে আর? কিছু তো করে পেট চালাতে হবে না, কিছু তো করতে হবে। মধুমিতা বলছে আমি প্রাইভেট স্কুলে জব করি, কম সময় পাই, কম সময় পড়াই, ভুলে যাচ্ছি। গৌতম শীল ইএমআরএস এর গেস্ট টিচার। ভালো, সামনে ইএমআরএস বেরোবে, তুমি কিন্তু একটা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বার করে নেবে।
সুস্মিতা স্কুলে পার্ট টাইম করে, শঙ্খ বলছে আমি প্রাইভেট স্কুলে জব করি, উজ্জ্বল পাত্র বলছে আমি পঞ্চায়েতে কাজ করি। বাহ, আমার শুনে খুব ভালো লাগলো যে তোমরা কিছু না কিছু করো। পিন্টু বলছে আমি প্যারা টিচার। জয়নাল বলছে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করি। বাবা, তুমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করো, তুমি আর এখানে কেন আসছো বলো দেখি? কম্পিটিশন কেন বাড়াচ্ছ তুমি? দেখতে পাচ্ছ না অনেকে চাকরি টাকরি পাচ্ছে না। সোমালো বলছে আমি পিএইচডি করছি। তুমি যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করছো, তোমার যা পে কমিশন যখন জয়েন হয়ে যাচ্ছে, তখন তো অনেক টাকা স্যালারি পাবে, তুমি এখানে কেন আসবে? কিছু বেকার ছেলেকে চাকরি পেতে দাও, তাই না? সেন্ট্রাল গভর্নমেন্ট ছেড়ে তুমি কেন আসবে? চন্দন বলছে পার্ট টাইম জব করে, শঙ্খদেব বলছে টিউশনে। যাই হোক ছেড়ে দাও। তোমার যে যার হচ্ছে চয়েস, তাই না? যে যার লাইফ, যে যার চয়েস। কে কি পরীক্ষা দেবে, কে কোথায় কি চাকরি করবে, সেটা প্রত্যেকের নিজের হচ্ছে ওপিনিয়ন, তাই না? এখানে আমি বললে তো তোমরা শুনবে না, তাই তো? দেখো সমাজশ্রী, লজ্জার কিছু কারণ নেই। এই যে তুমি যে হাউস ওয়াইফ বললে না, তোমারও তো ওটা ওটা একটা ডিউটি না? তুমি তো ওটা ডিউটি পালন করছো, ওটাও একটা কাজ। কোনো কাজটা ছোট নয় বাবা, কোনো কাজটা ছোট না, বুঝতে পেরেছো তো? কোনো কাজটা ছোট নয়, একদম একদম। চলো, চলো, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে কোশ্চেন নাম্বার আমরা দেখবো এখানে 4, ঠিক আছে? যাই হোক, তোমাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো, ঠিক আছে? তো তোমরা অনেক সংগ্রাম করছো, ঠিক আছে? তো তোমরা সবাই হচ্ছে কি তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও, অবভিয়াসলি আমি চাইবো সেটাই, ঠিক আছে? চলো, এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ফেসিওলা হেপাটিকা ইজ ইনকারেক্ট। শুভম পাল একটা ভালো কোশ্চেন বলেছে যে আমি কখন ঘুমাই। আমি ঘুমাই না, শুভম পাল, আমি ঘুমাই না। তোমরা যখনই আমাকে হচ্ছে কি জিজ্ঞাসা করলে কিছু সঙ্গে সঙ্গে তো রিপ্লাই পাও, তাই না? ওই জন্য সে ভেবেছে যে ঘুমায়, স্যার কি ঘুমায় না? যাই হোক, চলো। আরে এখন হচ্ছে কি কাজ করার সময় না, এখন খাটতে হবে, এখনই তো হচ্ছে কি তোমাদেরকে দিতে হবে না। আসলে দেখো, এই যে পড়ানো, তোমরা যারা নতুন জয়েন করেছো তোমরা হয়তো জানো না, যারা পুরনো পড়তো তারা জানে। এদেরকে দীর্ঘদিন ধরে আমি পড়িয়ে আসছি। তাহলে এই সময় যদি আমি পাশে না থাকি, তাহলে জিনিসটা হচ্ছে কি মানে একটা ব্যবসায়ী মেন্টালিটি হয়ে যাবে না? তো এই জন্য হচ্ছে আমাকে এই জিনিসগুলো তো করতেই হবে। কি বললাম বুঝতে পেরেছো তো? এই সময়টা যদি তাদের পাশে আমি না থাকি, ঠিক আছে, তো অবভিয়াসলি হচ্ছে কি আমাকে তাদের পাশে থাকতে হবে, তাই না? তোমরা জানো যারা আমাদের পুরনো স্টুডেন্ট, ওদের কাছ থেকে অনেক কম ফিস নেওয়া হয়েছে, তাই না? তোমরা হয়তো শুনলে আবার কমপ্লেন করবে, তাই না? কিছু জনের কাছ থেকে 300 টাকা ফিস নেওয়া হয়েছে যারা পুরনো স্টুডেন্ট, কিছু জনের কাছ থেকে 500 টাকা ফিস নেওয়া হয়েছে। কত মাস পড়বে তারা? তারা দেখো প্রায় হচ্ছে কি তোমার যবে থেকে আমরা শুরু করেছি পরীক্ষা আগে পর্যন্ত পড়বে, বুঝতে পেরেছো তো? তো ওতে হচ্ছে কি দেখো, আমি এই কারণে ওদের কথা ভাবলাম, কারণ দেখো ওদের কাছ থেকে আমি অনেক দিন থেকেই তাদের সঙ্গে কিন্তু যুক্ত। তো এই সময় যদি আমি তাদের পাশে না থাকি, তাহলে জিনিসটা কেমন হয়ে যাবে না? তো এই জন্য হচ্ছে কি তোমরা যেটা ভাবছো যে হ্যাঁ আমি অনেক দেরি করে ঘুমাই, অনেক তাড়াতাড়ি উঠে পড়ি, কারণ আমার মনে হয় যে এই সময়টা পাশে থাকতে হবে, তাই না? এই জন্য তোমাদেরকে বলি যে পড়তে, তাই না? এই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা পড়াশোনা করছো তো, তাহলে তোমরা পড়াশোনা করলে আমার এই যে খাটনিটা হচ্ছে সার্থক হবে, আর কিছু না, বুঝতে পারলে? তোমরা পড়াশোনা করলে আমার খাটনিটা সার্থক হবে। একদম একদম তোমরা মিট করতে পারবে, ঠিক আছে, একদম মিট করতে পারবে, একদম। তোমরা পাস করো তারপর মিট করবে, ঠিক আছে? তোমরা পাস করো তারপর মিট করবে, একদম। পাস করে চলে আসবে, পাস করলে হচ্ছে কি চলে আসবে, আমি মেদিনীপুরে থাকি, মেদিনীপুর টাউনে, ঠিক আছে, চলে আসবে, একদম। আচ্ছা, প্রদীপ একটা ঠিক কথাই বলেছে বাবা। প্রদীপ একটা কথা বলেছে, এটা এটা একটু আমি ডিসকাস করে দেবো আমার উচিত পড়ে। প্রদীপের কথাটা হচ্ছে কি তোমার উচিত পড়ে। তো বেসিক্যালি প্রদীপ বলছে যে 14 তারিখ ডেট পিএসসি আর এসএসসি এক্সাম। দেখো কিছুজন তোমরা জানো যে সোশ্যাল মিডিয়াতে লিখছে যে 7 তারিখ হচ্ছে কি তোমার 9-10, আর 14 তারিখ হচ্ছে কি 11-12, এরকম লিখছে, তাই তো? তো সেক্ষেত্রে দেখো
এটা স্কুলে যে নোটিশটা এসছে, ঠিক আছে, আমার কাছেও এসছে, মানে আমার কাছে এসছে বলতে আমার যারা পরিচিত যে সমস্ত হচ্ছে কি তোমার রয়েছে যারা, তারা তারা হচ্ছে কি স্কুলে আসার সঙ্গে সঙ্গে আমাকে পাঠিয়েছিল, আমি দেখলাম যে 7 থেকে 14 তারিখের মধ্যে হতে পারে। তো এই নয় যে 7 তারিখ মানে 7 তারিখে 9, 10 আর 14 তারিখে 11, 12, এটা টেন্টেটিভ 7 থেকে 14 মধ্যে, 7 থেকে 14 তারিখের মধ্যে, ঠিক আছে। এবার এটা ঠিক যে 14 তারিখ হচ্ছে কি তোমার পিএসসির মিসলেনিয়াসের যে এক্সাম রয়েছে, ঠিক আছে, তো সেটা পরীক্ষাটা আছে। তো তার মানে এই নয় যে 14 তারিখ 11, 12 পরীক্ষা। এবার তোমাকে আমি বলি, এই যারা হচ্ছে কি এটাকে মিসকনসেপশন মানে এটাকে ভুল বুঝছো তোমরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, হিউজ ক্যান্ডিডেট যেহেতু পরীক্ষা দেবে, তো এই জন্য 14 তারিখ কোনো দিন দুটো পরীক্ষা একদিনে হতে পারে না। কেন না তোমরা জানো যে যত সংখ্যক পরীক্ষার্থী রয়েছে একদিনে পিএসসি এসএসসি দুটো পরীক্ষা করাতে পারে না, ঠিক আছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে। আমি মানে ইনভিজিলেটর হিসাবে ডিউটি দিই, আমি জানি যে পিএসসির যে পরীক্ষা হয় তারা কোথায় সিট দেয়, আমাদেরও সিট পড়ে। তো ওতে হচ্ছে কি সেই অভিজ্ঞতা থেকে বলছি যে 14 তারিখ দুটো পরীক্ষা হতে পারে না। যারা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো বা এখনই যারা বলাবলি করছো, ওটা কিছুজন হচ্ছে কি সিম্পেথি পাওয়ার জন্য বা ভিউ পাওয়ার জন্য বলাবলি করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা ওই কোথায় কান না দিয়ে তোমরা পড়াশোনা করে যাও, ঠিক আছে। আচ্ছা, বর্ষা বলছে আমাদের যে পিএসসি এক্সাম সেপ্টেম্বরে হবে বলেছিল 14 তারিখ, আর 14 থেকে কত বলেছিল 21, তো সেটা এখনো পর্যন্ত তো কোনো মানে তার দেখছি না। শুধু একটা নোটিশ দেখছিলাম যে স্কুলগুলোতে হচ্ছে কি তোমার ভ্যাকেন্সি লিস্ট পাঠাতে বলেছে, তারাও আবার একটা তোড়জোড় শুরু করেছে। তবে পজিটিভ কিছু আমরা দেখতে পেলেই আমাদের যে পিএসসি গ্রুপটা যেটা পড়ানো হচ্ছিল সেটা আবার কন্টিনিউ হবে, ঠিক আছে। আমি যদি পজিটিভ কিছুভাবে কোনো অ্যাক্টিভিটি দেখতে পাই তাহলে পিএসসি আবার শুরু করে দেবো, ঠিক আছে। যেটা আমাদের পোস্টপোন করে রাখা হয়েছে পিএসসি, তোমরা জানো ম্যাক্সিমাম জন তোমরা জয়েন আছো, তো তখন আমরা পিএসসিটা শুরু করে দেবো, বুঝতে পারলে, শুরু করে দেবো। পিএসসি শুরু হলে, হ্যাঁ অবভিয়াসলি যারা তোমরা গ্রুপে আছো তোমাদের গ্রুপে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। পিএসসির আমাদের জুলজি আর যে বোটানি যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমরা আছো, তো তাতে জানিয়ে দেবো, ক্লাস শুরু হলে জানিয়ে দেবো, ঠিক আছে। হয়তো রুটিনটাও চেঞ্জ হতে পারে, যে রুটিনে ক্লাস হচ্ছিল সেই রুটিনটা চেঞ্জ হতে পারে, তো সেক্ষেত্রে সেটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে, আমি জানিয়ে দেবো। ও যারা নেই, ঠিক আছে, তোমাদেরকে আমি জানিয়ে দেবো, তোমরা যদি জয়েন করতে চাও, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আগে একটু হচ্ছে কি আমি একটু পজিটিভ ইন্ডিকেশন পাই পিএসসির থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা আবার শুরু করে দেবো, ঠিক আছে। চলো এবার দেখো, এবার বলছি দেখো কোশ্চেন নাম্বার 4, যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ফেসিওলা হেপাটিকা ইজ ইনকারেক্ট। ফেসিওলা হেপাটিকা ইজ ইনকারেক্ট, ইনকারেক্ট বলেছে, হ্যাঁ, নট কারেক্ট, ইনকারেক্ট বলেছে একদম। তাহলে অপশন 1 এরটা ঠিক আছে, 2 এরটাও ঠিক আছে, প্যারাসাইট কজেস লিভার ফাঙ্গ ইনফেকশন ঠিক আছে, তাহলে অপশন ডি এরটা ভুল আছে। চলো কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং ফর্ম অফ দ্য প্লাজমোডিয়াম ভাইভাক্স ইনভেটস রেড ব্লাড সেলস। রেড ব্লাড সেলকে কে ইনভেট করে? তাহলে রেড ব্লাড লিভার থেকে যেটা বেরায়, লিভার থেকে এসে রেড ব্লাড আরবিসি কে আক্রমণ করে। তাহলে কোনটা না তোমরা জানো যে মেরোজয়েডস, ঠিক আছে, মেরোজয়েড। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে, এগুলো মনে রাখবে। যারা জুলজি তোমরা জানো, তোমরা পড়েছো তাই তো, বটানিদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, তোমরা মনে রাখবে, ঠিক আছে, এটা হচ্ছে মেরোজয়েড। চলো কোশ্চেন নাম্বার 6, আমার যেটা বিশ্বাস তোমাদেরকে আমি বলে রাখি, ঠিক আছে, তোমাদেরকে আমি বলে রাখি, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা কোশ্চেন করে দেওয়া হচ্ছে না, এই কোশ্চেনগুলো থেকে তোমরা এই রিলেটেড কোশ্চেন পেয়ে যাবে, কমন পেয়ে যাবে। আমি তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে যেভাবে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো হচ্ছে, তোমরা যদি প্রপারভাবে কেউ মনে রেখে পড়তে পারো, ঠিক আছে, পরীক্ষা হল পর্যন্ত নিয়ে যেতে পারো, তাহলে সব কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আমি তোমাদেরকে বলে দিলাম, কারণ এই মুহূর্তে বললে হয়তো তোমাদের কারো মনে হতে পারে, যারা নতুন আছে বিশেষ করে, তারা মনে করতে পারে যে স্যার বড়াই করছে। পরীক্ষা হলে যখন বেরিয়ে আসবে তখন মনে হবে, ঠিক আছে, যে আমি যে বলেছিলাম, ঠিক আছে। তোমরা আজকে ডেটাও লিখে নিতে পারো 18/7/2025, তখন বুঝবে যে হ্যাঁ স্যার ঠিকই বলেছে, ঠিক আছে। আর যদি মনে হয় তবে তোমরা আমার সঙ্গে যারা দেখা করতে চাইছো দেখা করো, ঠিক আছে, যদি মনে হয়। দেখো এবার বলছে, দেখো হুইচ ইজ দ্য মেন ফাংশন অফ দ্য বি লিম্ফোসাইটস ইন ইমিউন রেসপন্স। তো একটু আগে আমরা আলোচনা করলাম যে বি লিম্ফোসাইট ইমিউন রেসপন্সের ক্ষেত্রে কি হয়, তোমাদেরকে বললাম যে বেসিক্যালি এটা অ্যান্টিবডি প্রোডাকশন করে, তাই না, অ্যান্টিবডি প্রোডাকশন করে, প্লাজমা সেল তৈরি করে, তারা প্লাজমা সেলই অ্যান্টিবডি প্রোডাকশনে সাহায্য করে, চলো, তাই না, এই কি করে প্লাজমা সেল তৈরি হচ্ছে। চলো এবার দেখো, এবার বলছে একটা কলাম দিয়েছে আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই। তো দেখো এদের ফাংশনগুলো দিয়েছে, বলো কি হবে একদম। তাহলে আইজিজি যেটা হচ্ছে কি তোমার প্লাসেন্টাকে ক্রস করতে পারে, তাই না। আইজিএম এটা কি করতে পারে, ফার্স্ট অ্যান্টিবডি রেসপন্স। আচ্ছা, আইজিএটা হচ্ছে কি তোমার মিউকোসাল প্রোটেকশনে সাহায্য করে,
আর আইজিই যা দেখো বলছে অ্যালার্জি এবং হেলমিনথিস ডিফেন্সে সাহায্য করে। ঠিক আছে, অপশন কি হয়ে যাবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট। এবার দেখো কোশ্চেন নাম্বার 8, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ অ্যান্টিবডি প্রোডাকশন ইন এ প্যারাসাইটিক ইনফেকশন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ অ্যান্টিবডি প্রোডাকশন ইন এ প্যারাসাইটিক ইনফেকশন। ইয়েস, অপশন এ, প্রথমে আইজিএম, আইজিজি, তারপর আইজিই। ঠিক আছে, আইজিএম, আইজিজি, আইজিই। চলো কোশ্চেন নাম্বার এ। চলো কোশ্চেন নাম্বার 9, টি সেল ম্যাচিওর ইন ডেজ। টি সেল ম্যাচিওরস ইন ডেজ, কোথায় ম্যাচিওর করে? একদম একদম, তাহলে কি হবে? তোমরা লিস্টেও দেখলে, আমরা থিওরিতেও পড়লাম, তাই না? অপশন কি হয়ে যাবে? বি এরটা হয়ে যাবে। একদম আগের বারে এসেছিল বলছে, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 10, দেখো বলছে আইডেন্টিফাই দ্য মিসম্যাচ পেয়ার। অ্যাসিডোফিলস বলছে জিএইচআরএইচ পিআরএল, বেসোফিলস বলছে দেখো এসিডিএইচ টিএসএইচ, আর ক্রোমোফিলস বলছে নো সিক্রেশন। ঠিক আছে, আর অপশন ডি বলছে যে পার্স নার্ভোসা, যেটা বলছে অক্সিটোসিন এবং ভেসোফিলস। তাহলে কি বলছে দেখো, আমাদেরকে বলছে মিসম্যাচড। তো আমাদের এ বি সি তিনটেই কিন্তু হচ্ছে কি তোমার ম্যাচড আছে, কিন্তু এটা হচ্ছে অপশন ডি একটা ম্যাচ নাই। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 11। আচ্ছা, এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট ফিচার্স অফ এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা সম্বন্ধে কোনটা কারেক্ট ফিচার্স নয়? দেখো নয় বলেছে, হ্যাঁ, নট কারেক্ট বলেছে, নট। একদম একদম, তাহলে কি হবে? এটা ডি এরটা হবে। চলো দেখো নেক্সট। এবার বলছে দ্য ইনফেক্টিভ স্টেজ অফ ফেসিওলা হেপাটিকা। ফেসিওলা হেপাটিকার ক্ষেত্রে যে ইনফেক্টিভ স্টেজের নাম কি? মেটাসার্কারিয়া, তাই না? অপশন সি, মেটাসার্কারিয়া। একদম। চলো এবার দেখো একটা অ্যাসারশন রিজন দিয়েছে, অ্যাসকারিস লুম্ব্রিকোডিস ক্যান কোজ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আচ্ছা, অ্যাডাল্ট ওয়ার্ম টেন্ডস টু ফর্ম টেনজেন্ট মাস ইন দ্য লুমেন্স। ঠিক আছে, একদম অপশন কি হবে? ওয়ানেরটা হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোইং combination is correct against regarding Plasmodium vivax. Which of the following combinations is correct regarding Plasmodium vivax? দেখো তাহলে এখানে প্লাজমোডিয়াম ভাইভাক্স দিয়েছে। দেখো বলছে এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল যেটা occurs in liver, হাই হিপনোজয়েডস বলছে দেখো ডরমেন্ট স্টেজ, এরিথ্রোসাইট সাইকেল যেটা বলছে তোমার কি বলছে যে তোমার ট্রোফোজয়েড না, এটা ভুল আছে। তাহলে কি হবে? অপশন 1 একটা হবে, 1 and 2 হয়ে যাবে। চলো এবার বলছে হুইচ অর্গানেল হেল্পস বি লিম্ফোসাইট টু প্রডিউস অ্যান্টিবডিজ। হুইচ অর্গানেল হেল্পস বি লিম্ফোসাইট টু প্রডিউস অ্যান্টিবডিজ। হুইচ অর্গানেল হেল্পস বি লিম্ফোসাইট টু প্রডিউস অ্যান্টিবডিজ। ইয়েস, তাহলে কি হয়ে যাবে? বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং সেলস মিডিয়েটেড সাইটোটক্সিক ইমিউনিটি। হুইচ অফ দ্য ফলোইং সেলস মিডিয়েটেড সাইটোটক্সিক ইমিউনিটি। একদম অপশন সি। চলো এবার দেখো আবার একটা কলাম দিয়েছে, দেখো অক্সিটোসিন, এসিটিএইচ, আর তোমার হচ্ছে জিএইচ এডিএইচ। ঠিক আছে, তো এখানে আমাদেরকে তোমার ম্যাচ করাতে হবে। ঠিক আছে, অক্সিটোসিন তোমরা জানো একদম, তাহলে কি হবে? অক্সিটোসিন এটা একটা জায়গায় দিলে ভালো হতো। এডিএইচটা ওয়াটার অ্যাবজর্পশন ম্যাচ করা আছে, এটা ঠিক আছে ম্যাচ করা আছে, আর এটাও এগুলোও ম্যাচ করা আছে, তাই না? অক্সিটোসিন মিল্ক ইনজেকশন, এসিডিএইচ স্টিমুলেটস দ্য এডিনাল কর্টেক্স। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 18, দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি ইজ অলসো নোন এজ। কি বলা হয়? একদম একদম। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট সিক্রেটস ট্রপিক হরমোন। কোনটা দেখো কোথা থেকে ট্রপিক হরমোন তৈরি হয়? আচ্ছা একদম, থাইরোট্রপিন, এসিটিএইচ, জিএইচ, এফএসএইচ। একদম জিএইচটা হবে। এবার বলছে দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট হিস্টোলজিক্যাল ফিচার্স অফ দ্য থাইরয়েড ফলিকলস।
থাইরয়েড ফলিকল সম্বন্ধে কোনটা কারেক্ট হচ্ছে কি হিস্টোলজিক্যাল ফিচার্স। ভালো করে পড়ো, এটা ভালো করে পড়ে উত্তর দাও। তাহলে এটা কি হবে গো? তাহলে যারা হচ্ছে কি তোমরা এটা একদম যারা এ বলছো তারা ঠিক বলছো, অপশন এটা হবে ইনকারেক্ট। এটা হচ্ছে কি তোমার কারেক্ট আছে, বাকিগুলো ইনকারেক্ট আছে। কারণ থাইরয়েড ফলিকলস আর দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এবং এখানে আমরা স্পেশাল একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার দেখতে পাই। তো এটা সিম্পল কলামনার পড়বে তো নাকি? এটা মনে থাকবে তো না টাব আছে? এই ছকটা মনে থাকবে না টাব আছে? একদম একদম। তাহলে এই ছকটাতে দেখো তোমরা ডিফারেন্ট টাইপস অফ মসকিউটোস এবং তাদের তোমরা দেখতে পাচ্ছ যে কি প্যারাসাইটকে তারা বহন করছে এবং কোন মসকিউটো টাইপস। এটা কিন্তু পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে সবাইকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখতে হবে, ঠিক আছে, পরীক্ষার পারপাসের জন্য। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আরও রয়েছে, দেখো এখানে রয়েছে যে রিফট ভ্যালি ফিভার, ওয়েস্ট নীল ফিভার, এই দুটো মনে রাখবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ যেটা রিফট ভ্যালি ফিভার, এটা হচ্ছে তোমার বাউনিয়া ভাইরাস, এটা এডিস মশা বেসিক্যালি বহন করে। আর যেটা ওয়েস্ট নীল ফিভার, এটা ওয়েস্ট নীল ভাইরাস, যেটা কিউলেক্স তোমার হচ্ছে কি বহন করে, ঠিক আছে? তাহলে এই যে টেবিলটা ভালো করে মনে রাখবে, মসকিউটো বর্ন ডিজিজ, ঠিক আছে? মসকিউটো বর্নস ডিজিজ। চলে দেখো নেক্সট। এবার আমরা দেখে চলবো যে যে কিভাবে মেকানিজমস অফ ট্রান্সমিশন। না এরা যে মসকিউটোগুলো কি করে, দেখো এরা বলছে যে সংক্রামিত ব্যক্তির হচ্ছে কি তোমার রক্তকে চুষে নেয়। তারপর দেখতে পাচ্ছ যে জীবাণু বা পরজীবী মশার দেহে বৃদ্ধি পায়, পরিণত হয়। দেন কি হয় না সুস্থ মানুষকে কামড়ায়, তখন এদের সেলাভাই দিয়ে নতুন শরীরে প্রবেশ করে যায়। কে বলছিল মশাকে এত রোগ বারণ করতে নাকি? কে বলছিল মশাকে এত রোগ বহন করতে? ও আচ্ছা আচ্ছা, তোমাদের মনে রাখতে হচ্ছে নাকি? আচ্ছা বুঝতে পেরেছি, তোমার কথা আমি বুঝতে পেরেছি। দেখো এবার বলছে এখানে দেখতে পাচ্ছ যে শুধুই যে স্ত্রী মশা, এরা হচ্ছে কেন হচ্ছে কি তোমরা জানো ডিজিজটাকে তৈরি করে, এটাও তো তোমরা সবাই জানো, তাই তো? যে তার কারণ হচ্ছে কি এদের যে প্রোবোসিসপিডিয়া থাকে, তো সেই প্রোবোসিসপিডিয়া যেটা হচ্ছে কি মেলদের ক্ষেত্রে ভোঁতা হয়, মানে হ্যাঁ ভোঁতা হয়, আর পুরুষদের ফিমেলের ক্ষেত্রে কি হয় ওটা চুঁচালো হয়, তাই তো? তো সেক্ষেত্রে তোমরা জানো যে এত ভোঁতা যে তোমার হচ্ছে কি প্রোবোসিসপিডিয়া আমাদের মানুষকে কিন্তু দংশন করতে পারে না, তার আগে থাপ্পড় খেয়ে মারা যায়। তো এই জন্য তারা বেচারা হচ্ছে কি রক্ত খেতে আসতে পারে না, তারা হচ্ছে কি ওই কচি গাছের পাতার জুস খেয়ে বেঁচে থাকে, তাই না? আর যারা ফিমেল মসকিউটো এরা যদি ডিম পাড়ে প্রচুর পরিমাণে প্রোটিন লাগবে, তো এই জন্য এরা হচ্ছে কি করে, এবং এদের প্রোবোসিসপিডিয়াটাও খুব সুচালো হয়, তাই তো? আমি ঠিক বলছি তো নাকি? কি গো যারা প্যারাসাইটোলজিস্ট ছিলে কোথায় গেলে তুমি? প্যারাসাইটোলজিস্ট কোথায় গেল? একদম একদম। দেখো এবার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে হচ্ছে কি মশাবাহিত ডিজিজকে আমরা হ্যাঁ কন্ট্রোল করতে পারি। তো বলছে যে এখানে যে জল জমে থাকে সেই জল জমে রাখা যাবে না, ডিডিটি বা পাইথোরাইডস এগুলোকে ইউজ করতে হবে। গাম্বুসিয়া মশা তোমরা জানো এটাকে ব্যবহার করতে, মানে গাম্বুসিয়া হচ্ছে কি তোমার মাছ, এরা হচ্ছে মশার লার্ভা খেয়ে ফেলে, এটাকে আমাদেরকে বা কেরোসিন স্প্রে করতে হবে, তাহলে হচ্ছে জীবাণুনাশক হিসেবে কাজ করবে। ব্যক্তিগত সুরক্ষা তোমরা জানো, মশারি ব্যবহার করতে হবে, তাই না? এই যে ক্লাস করতে করতে যারা ঘুমিয়ে যাও তাহলে তারা কি করবে, মশারি টাঙিয়ে তারপর ক্লাস করবে, তাই না? যাতে যদি ঘুমিয়ে যাও তাহলে সেখানে মশা কামড়াতে পারবে না। কিংবা তোমরা দেখতে পাচ্ছ এখন মসকিউটো ক্রিম বেরিয়েছে, স্প্রে বেরিয়েছে, তো সেক্ষেত্রে মসকিউটো ক্রিম হচ্ছে মেখে নিতে হবে, তাই না? জানলাতে জাল লাগিয়ে দিতে হবে, হ্যাঁ গুড নাইট অটোমস এগুলো ব্যবহার করতে হবে, তাই না? ও আবার জ্বালা, তাই না? ওগুলো করলে আবার তার গন্ধ যাতে আবার শরীরে না ঢোকে সে ব্যবস্থা তোমার হচ্ছে কি নিতে হবে।
হ্যাঁ, মশা কামড়ালে ঘুম ভেঙে যাবে, আর মশা কামড়ালে যে এদিকে ম্যালেরিয়া হয়ে যাবে তখন কি হবে? দেখো ম্যালেরিয়ার জন্য তাহলে হচ্ছে কি তোমার ক্লোরোকুইন, ম্যালেরিয়ার জন্য হচ্ছে কি তোমার অ্যালবেন্ডাজোল, ঠিক আছে। ডেঙ্গুর জন্য হচ্ছে কোনো নির্দিষ্ট ওষুধ নেই, সাপোর্টিভ কেয়ার দিতে হয়। আর টিকা বলছে ইয়েলো ফিভার, জাপানিজ এনসেফালাইটিস, এদের জন্য টিকা আবিষ্কার হয়েছে। চলো এবার বলছি দেখো, এবার বলবো আমরা ইমিউনোগ্লোবুলিন। তো তোমরা জানো যে আমাদের শরীরে অ্যান্টিজেন যখন প্রবেশ করে তাকে প্রতিরোধ করার জন্য আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। তো এদেরকে আমরা ইমিউনোগ্লোবুলিন হিসাবে বলে থাকি। তো তোমাদেরকে বললাম যে আমাদের যে বি লিম্ফোসাইট রয়েছে তারা বিশেষ করে প্লাজমা সেল তৈরি করে। এই প্লাজমা সেল যখন তৈরি করে সেখান থেকে অ্যান্টিবডি তৈরি হয় বা ইমিউনোগ্লোবুলিন বা তোমার হচ্ছে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা দেখলে যে এখানে 5 ধরনের আমাদের অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন রয়েছে, ঠিক আছে। তাহলে কখন তৈরি হয় তোমরা দেখতে পেলে। তাহলে 5 ধরনের যে অ্যান্টিবডি কি কি তৈরি হয়? ডেঙ্গি প্লেটলেট ডিক্রিজ, হ্যাঁ ডেঙ্গি হলে প্লেটলেটসকে ডিক্রিজ করে। বাপাদিত্য বলছে ডেঙ্গি হলে প্লেটলেটস ডিক্রিজ করে যায়। ডেঙ্গি খুব বাজে ডিজিজ, তাই না? সঠিক সময় কিওর না করলে আবার মারা যাবে, তাই না? সবসময় তোমরা মশারি টাঙিয়ে বসবে, ঠিক আছে। মশারি টাঙিয়ে থাকা উচিত, এই বৃষ্টির সময় প্রচুর মশার উপদ্রব, ঠিক আছে। চলো তাহলে 5 ক্লাসেস অফ দ্য ইমিউনোগ্লোবুলিনস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিজি, আইজিই এবং আইডিডি। তো এদের হচ্ছে কি তোমার হেভি চেন এবং যে লাইট চেন, এই দুটো চেনের হচ্ছে সম্মিশ্রণে গঠিত হয়ে জানো। তো তোমরা জানো একটা অ্যান্টিবডি বেসিক্যালি হচ্ছে কি তোমার এই চেন মানে হেভি চেন আর লাইট চেন, তাই না, নিয়ে গঠিত হয়, তাই তো। দুটো হেভি চেন, দুটো লাইট চেন, মানে চারটি হচ্ছে কি তোমার কি হয় না তোমার একদম চেন নিয়ে গঠিত হয়। দুটো হেভি চেন, দুটো লাইট চেন। এবারে দেখো তাহলে এখানে যেটা আইজিজি এটা মনোমার, আইজি এটা ডাইমার, তারপর আইজিএমটা হচ্ছে তোমার পেন্টামার, আইজিইটা হচ্ছে তোমার মনোমার, আইজিডিটা হচ্ছে তোমার মনোমার। তাহলে সবচেয়ে লার্জেস্ট সাইজ কার হবে? সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় কোনটা বলো? সবচেয়ে বড় কোনটা? এমটা হবে। তার দেখতে পাচ্ছ তার সাইজটা বড়, তাই না, তার সাইজটা বড়। দেখো এবারে দেখো ভালো করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের যে হেভি চেনের নামগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা গামা, আলফা, মিউ, ইপসিলন, ডেল্টা। আচ্ছা, রক্তে পাওয়া যায় সবচেয়ে বেশি পাওয়া যায় আইজিজি। দেখো দেখতে পাচ্ছ 75 থেকে 80% হচ্ছে বেশি পাওয়া যায়, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন কিন্তু সেট হতে পারে, ভালো করে বলে দিচ্ছি দেখেন। আচ্ছা এবার দেখতে পাচ্ছ সবচেয়ে পরিমাণে যদি সবচেয়ে কম থাকে তাহলে দেখতে পাচ্ছ যে আইজি ডি ইটা সবচেয়ে কম থাকবে। আর এদের কাজগুলো ভালো করে দেখো, আইজি জিটা আছে দীর্ঘস্থায়ী প্রতিরোধ এবং এটা প্লাসেন্টাকে পার করতে পারে, একদম। আইজি জিটা হচ্ছে স্মলেস্ট, একদম। আচ্ছা, এবার আইজি এটা দেখো শ্লেষ্মা এবং দুধে, মানে আমি তোমাদেরকে বলে দিই এই যে আইজি এটা যেটা সিক্রেটারি সেল রয়েছে না, সিক্রেটরি সেল থেকে সিক্রেশন হয়। আইজি এমটা দেখো প্রাইমারি রেসপন্স এগ্লুটিনেশন করে দেয়, আইজি ইটা দেখো অ্যালার্জি এবং কোরোজি প্রতিরোধ করে, আর আইজি ডিটা বলছে বিটা সেল রিসেপ্টর হিসাবে কাজ করে, ঠিক আছে। একদম চোখের জল দিয়া বলছে, চোখের জল, একদম। যত সিক্রেটারি সেল রয়েছে, বুঝতে পারলে, যত সিক্রেটারি সেল রয়েছে সেখান থেকে আইজিএ কিন্তু সিক্রেশন হয়। দেখো এবার প্রত্যেকটাকে নিয়ে আলাদা করে আমরা একটা জিস্টে করে দিয়েছি প্রত্যেকটাকে নিয়ে, যদিও তোমাদেরকে এখানে এই টেবিলটাতে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, তবে এখানে আমরা আলাদা করে দিয়েছি যাতে তোমরা মনে রাখতে পারো। দেখো আইজিজি যেটা ইমিউনোগ্লোবিন জি সবচেয়ে রক্তে বেশি পাওয়া যায়, প্লাসেন্টা ট্রান্সফার করতে পারে, তাই না, মানে খুবই শর্ট ফর্মে যতটা তোমাদের লাগবে সেইটুকুই করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেকেন্ডারি ইমিউন রেসপন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এরা টক্সিন নিউট্রালাইজেশন, অপসোনাইজেশন, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের সাহায্যে তোমার তৈরি হয়, মানে কাজ করে। আচ্ছা, G4 হচ্ছে কি, G4 গ্রেটেস্ট কোয়ান্টিটি, এই জন্য হচ্ছে কি তোমার গোস টু বেবি। দেখো তাহলে এটা হচ্ছে কি তোমার ট্রিক, G4 গ্রেটেস্ট কোয়ান্টিটি মানে সবচেয়ে বেশি থাকে, আর জি গোস টু দ্য বেবি মানে প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে, বুঝতে পারলে, প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে। ভালো তাহলে তোমাদের জন্য ট্রিকও করে দেওয়া হয়েছে, তাই না, তোমাদের জন্য ট্রিক করে দেওয়া হয়েছে। আর কি চাই বলো? আমাদের সময় যদি এরকম পেতাম নোটস, তাই না, এরকম যদি সাজানো গুছানো নোট পেতাম তাহলে আরো কিছু পার্সেন্টেজ বেশি আসে, তাই না। দেখো এবার বলছে আইজিএ, দেখো বলছে ইমিউনোগ্লোবিন এ, এটা বলছে দেখো সিক্রেটারি অ্যান্টিবডি, তোমাদের একটু আগে বললাম, যেমন যে মুখের লালা, চোখের জল, দুধ, গ্যাস্ট্রিক জুইস, শ্লেষ্মা। আচ্ছা, তারপরে দেখো স্থানীয় বলছে মিউকোসাল ইমিউনিটিতে দেয়, নিউট্রালাইজেশন এবং আগ্রাসী অণুজীবকে আটকায়, তাই না। আইজিএ তোমার কি বলছে দেখো ডেফিসিয়েন্সি বলছে রিকারেন্ট মিউকোসাল ইনফেকশন হতে পারে। ঠিক A4 হচ্ছে দেখো এই যে অ্যাপারচার মানে মুখ, চোখ, নাক এগুলো থেকে সিক্রেশন হবে। আইজিএমটা দেখো ইমিউনোগ্লোবিন এম, এটা বলছে যে প্রথম অ্যান্টিবডি যা সংক্রমণের সময় শরীরে তৈরি হয়
এটা প্রাইমারি ইমিউন রেসপন্সে কাজ করে, তাই না? রক্তে উপস্থিত বৃহত্তম অ্যান্টিবডি যেটা পেন্টামার, একটু আগেই তোমাদেরকে বললাম, বা তোমরাই বললে, তাই না? তাই তো? তাহলে খুব সুন্দর করে দেখো ছোট ফর্মে করে দেওয়া হয়েছে। দেখো তারপরে দেখো এগ্লুটিনেশন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে দক্ষ, এবিও ব্লাড গ্রুপস অ্যান্টিবডি হিসাবে কাজ করে, আইজিএম। আচ্ছা, আইজিজি যেটা দেখো ইমিউনোগ্লোবিন ই, আইজিই